50 বছর পর একজন বেসামরিক প্রেসিডেন্ট পেল মিয়ানমার। সূচির হাতে থাকছে মূল ক্ষমতা। দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদী পার্লামেন্ট সদস্যরা। সিরিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহারের নির্দেশ পুতিনের। রাশিয়ার এই সিদ্ধান্ত শান্তি আলোচনার পথকে সুগম করবে আশাবাদ জাতিসংঘ ও আসাদ বিরোধী জোটের। আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা উত্তর কোরিয়ার। পিয়ংইয়ংয়ের প্রতি উত্তেজনা না ছড়ানোর আহ্বান সিউলের। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে ফ্লোরিডা সহ 6টি অঙ্গরাজ্যের প্রাইমারি আজ। আবারও বিরোধীদের তোপের মুখে ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি নেতা অং সান সুচির ঘনিষ্ঠজন তিন কিয়াওকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। এর মধ্য দিয়ে 50 বছরেরও বেশি সময় পর কোনো বেসামরিক ব্যক্তি মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন। তবে দেশ পরিচালনার মূল ক্ষমতা সুচির হাতেই থাকছে। মঙ্গলবারের ভোটাভুটিতে দ্বিতীয় অবস্থানে থাকা সেনাবাহিনী মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মিন্থ সোয়ে প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার মিয়ানমারের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটিতে জয় পান এনএলডির প্রবীণ নেতা তিন কিয়াও। 652 ভোটের মধ্যে 360 ভোট পেয়ে সেনাবাহিনী মনোনীত প্রার্থী মিন্থ সোয়ে ও এনএলডির অপর প্রার্থী হেনরি ভান থিওকে হারান কিয়াও। 200 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা সোয়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট ও 79 ভোট পাওয়া থিও দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তিন কিয়াও সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ায় তিনি মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এ মাসের শেষ দিকে মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থান সোয়ের পদত্যাগের পর তিন কিয়াও 1 এপ্রিল থেকে তার কার্যদিবস শুরু করবেন। তিনি দেশটির গণতন্ত্রপন্থী নেতা সুচির ঘনিষ্ঠজন হিসেবে বেশি পরিচিত। মাত্র 2 মাস আগে এনএলডির রাজনীতিতে হাতেখড়ি হওয়া 70 বছর বয়সী এই নেতাকে বিভিন্ন সময় সুচির গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করতেও দেখা যায়। গেল নভেম্বরে মিয়ানমারের জাতীয় নির্বাচনে অং সান সুচি নেতৃত্বাধীন এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে সেনা সমর্থন পুষ্ট সরকারের প্রবর্তিত সংবিধানের বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি সুচি। এ অবস্থায় দেশটিতে প্রধানমন্ত্রীর কোনো পদ না থাকলেও শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংবিধানে সংস্কার এনে সুচি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন বলে জানায় গণমাধ্যম। মিয়ানমারে 50 বছরের সেনা শাসন শেষে 2011 সালে একটি বেসামরিক সরকার দেশটির ক্ষমতা গ্রহণ করে। নামে মাত্র বেসামরিক হলেও ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সাবেক জেনারেল প্রেসিডেন্ট থান সোয়ে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। মিয়ানমারের পার্লামেন্টে ক্ষমতাসীন এনএলডি নেতা অং সান সুচির ঘনিষ্ঠজন তিন কিয়াওকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় দেশটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পার্লামেন্ট সদস্যরা। নতুন প্রেসিডেন্ট দেশের উন্নয়নে কাজ করতে পারবেন বলে মনে করেন তারা। দেশের পরিবর্তনে নতুন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও ধারণা তাদের। দেশে এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজন যিনি সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করতে পারবেন এবং বিভিন্ন দলের মধ্যে সমঝোতা তৈরি করে পরিবর্তন আনতে পারবেন। আমরা খুবই ভাগ্যবান যে এমন একজনকেই প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি। আমরা পরিষ্কার বুঝতে পারছি এনএলডি ও সামরিক বাহিনীর ভালো সমন্বয় হয়েছে। নতুন প্রেসিডেন্টকে নিয়ে তাই আমরা আশাবাদী। সিরিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া শান্তি আলোচনা শুরুর কয়েক ঘণ্টা পরই এমন ঘোষণা দিল ক্রেমলিন। সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার দেশটির বহুমুখী সংকটের রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুতিন। রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পুতিনের এ পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির প্রধান বিরোধী জোট এইচএনসি। সেপ্টেম্বরে সিরিয়ায় আইএস বিরোধী অভিযান শুরুর 5 মাসেরও বেশি সময় পর সোমবার সেনা প্রত্যাহারের আকস্মিক নির্দেশ দিলেন পুতিন। জেনেভার কূটনৈতিক আলোচনা আরো ফলপ্রসূ করতে এমন উদ্যোগ উল্লেখ করে সোমবারই বিষয়টি টেলিফোনে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অবহিত করেছেন বলে জানায় ক্রেমলিন। সিরিয়ায় রুশ সামরিক অভিযানের উদ্দেশ্য অনেকটাই অর্জন সম্ভব হয়েছে বলেও জানান পুতিন। আমাদের প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যেই অভিযান শুরু করেছিল। আমি বিশ্বাস করি তার অনেক কিছুই অর্জন করা সম্ভব হয়েছে। শান্তির পথ খুলে দিতে সেখানে মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করেছি আমরা। তবে কি উদ্দেশ্যে মস্কোর এই সিদ্ধান্ত তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট। প্রেসিডেন্ট ওবামা পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।
ক্রেমলিনের এই সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির প্রধান বিরোধী জোট এইচএনসি। অন্যদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিগগিরই সিরিয়ায় শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি। পুতিনের এই সিদ্ধান্ত সিরীয় জনগণের পক্ষে গেছে। সত্যিকার অর্থেই তিনি যদি সেনা ও যুদ্ধ বিমান ফিরিয়ে আনেন তবে তা সরকারের সঙ্গে আমাদের আলোচনার পথকে আরো সুগম করবে। Very good note of the decision by the Russians. রাশিয়ার এ পদক্ষেপ সিরিয়ায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে নতুন মাত্রা যোগ করল। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমঝোতার আভাস পেতে শুরু করেছে আমরা। War is being এদিকে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের বরাতে সিরিয়ায় গত 5 মাসে পুতিনের সামরিক অভিযানের খতিয়ান প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। তাদের মতে অভিযানে রাশিয়ার বিমানগুলো সিরিয়ার আকাশ থেকে 9000 হামলা চালিয়েছে। এতে আইএস নিয়ন্ত্রিত অন্তত 209টি তেলক্ষেত্র ও পরিবহন সুবিধা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সিরীয় বাহিনীকে 400 স্থাপনা ও 10,000 বর্গ কিলোমিটার এলাকার দখল নিতে সহায়তা করেছে এই রুশ সামরিক অভিযান। মঙ্গলবার থেকে সেনা প্রত্যাহার শুরু হলেও কতদিনে এই প্রক্রিয়া শেষ হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেননি পুতিন। তবে সেনাদের প্রধান অংশ প্রত্যাহার করা হলেও আগের মতোই সিরিয়ার নৌঘাঁটি তার্তুস ও লাতাকিয়া প্রদেশের হিমেমিম বিমান ঘাঁটির নিরাপত্তায় কিছু রুশ সেনা সেখানে অবস্থান করবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনই সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধের একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার শুরু হওয়া 3 পর্বের আলোচনাকে সত্যের মুখোমুখি হবার প্রচেষ্টা বলেও উল্লেখ করেন তিনি। আর প্রথম দিনের আলোচনায় সংকট নিরসনে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি পক্ষ। কার্যকর হওয়ায় সিরিয়ায় সহিংসতা অনেকটাই কম। এই অবস্থায় দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় পরবর্তী করণীয় ঠিক করতে জাতিসংঘের মধ্যস্থতায় নতুন করে বৈঠক শুরুর খবরে 5 বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধ হবে এমন আশায় বুক বেঁধেছেন সিরিয়ার সাধারণ মানুষ। আলোচনা শুরু হয়েছে এমন সংবাদ আমাদের জন্য সুখবর। আমরা আশা করছি বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো আমাদের জন্য এখনকার চেয়েও ভালো একটি সমাধান বের করতে পারবে। সোমবার জেনেভায় শুরু হওয়া শান্তি আলোচনার প্রথম দিনে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেবল সিরিয়া সরকারি পক্ষই। এতে সংকট নিরসনে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানায় তারা। আজকের অধিবেশনে শান্তিপূর্ণ সমাধানের মূল উপাদান শীর্ষক একটি ধারণা উপস্থাপন করেছি। আশা করছি এটা শান্তি উদ্যোগকে ত্বরান্বিত করতে জাতিসংঘের মধ্যস্থতাকারীদের সহায়তা করবে। সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেয়া সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা জানান, এবারের আলোচনা ছাড়াও আবারও 2 দফায় সিরিয়া বিষয়ে শান্তি আলোচনা হবে, যার প্রধান লক্ষ্য হবে অস্ত্রবিরতি পরবর্তী করণীয় সম্পর্কে একটি সুস্পষ্ট কর্মপন্থা প্রস্তুত করা। বিবাদমান পক্ষগুলোর মাঝে এ বিষয়ে সমঝোতার বিষয়ে সদিচ্ছার অভাব আগের চেয়েও ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে করণীয় ঠিক করার দায়িত্ব চলে যাবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিরাপত্তা কাউন্সিলের হাতে। যদিও এমনটা হোক তা আমাদের কাম্য নয়। আগামী 24শে মার্চ দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত। গেল কয়েক মাস ধরে শক্তি প্রয়োগের মাধ্যমে সিরিয়া সংকট সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাহিদুর রহমান, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএস এর শীর্ষস্থানীয় কমান্ডার ওমর শিশানি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে পরে মারা যান ওমর শিশানি। এর আগে এক প্রতিবেদনে জর্জিয়ান নাগরিক শিশানি সম্ভবত বেঁচে আছেন বলে জানানো হয়। ওই বিমান হামলায় তার একাধিক দেহরক্ষী নিহত হয়। এরপর মঙ্গলবার বিবিসিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেন্টাগনের এক মুখপাত্র। যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত শীর্ষ জঙ্গি ওমর শিশানির বিষয়ে তথ্য দিতে গত বছর $50 লাখ পুরস্কার ঘোষণা করা হয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। আঙ্কারায় বোমা হামলার পর তুরস্কে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার। সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ। খুব শিগগিরই ক্ষুদ্রাকৃতির পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এই ঘোষণায় উত্তেজিত না হয়ে দক্ষিণ কোরিয়া উত্তরের প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর আহ্বান জানিয়েছে। এ অবস্থায় কিম জং উনকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক জাতিসংঘ পর্যবেক্ষক মারজুকি দারুসমান।
গত সপ্তাহে উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছিলেন তার দেশের বিজ্ঞানীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করা যায় এমন ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এর কয়েকদিন যেতে না যেতেই সোমবার তিনি ঘোষণা দিলেন খুব শিগগিরই ক্ষুদ্রাকৃতির পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে তার দেশ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় যেন অতি উচ্চ তাপে বিনষ্ট না হয় তার পরীক্ষা পরিদর্শনে গিয়ে কিম একথা বলেন। এ পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা বাড়াবে বলেও জানান তিনি। কিম জং উনের এই ঘোষণার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সিউল বিশ্বাস করে না যে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রের বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ প্রযুক্তি অর্জন করেছে। পিয়ংইয়ং যদি এই ঘোষণার বাস্তবায়ন করে তবে তা হবে জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন, আর এতে কোরীয় উপদ্বীপ ও আশপাশের অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। আমরা আবারও উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এমন কার্যক্রম বন্ধ রাখে। বারবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার হুমকিকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে মনে করছেন বিশ্ব নেতারা। কিমের নতুন এই ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাপান। উত্তর কোরিয়ার এমন উস্কানিমূলক আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না। বারবার এমন হুমকি দেওয়া বন্ধ করার জন্য এবং উস্কানিমূলক আচরণ বন্ধ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলতে পিয়ংইয়ং এর প্রতি আহ্বান জানাচ্ছে জাপান। এদিকে উত্তর কোরিয়া দেশের মানুষকে অভুক্ত রেখে বিপুল সম্পদ পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যয় করছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক জাতিসংঘ পর্যবেক্ষক মার্জুকি দারুসমান। এর মধ্য দিয়ে দেশটি মানবাধিকারের চরম লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি। কিম জং উন মানবতা বিরোধী অপরাধ করছে, তাকে এবং তার কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়ে 2 বছর আগে আমরা কিম জং উনকে চিঠি পাঠিয়েছিলাম। আমি মনে করি তাকে দ্বিতীয় চিঠি দেওয়ার সময় এসেছে। এবছরের জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যদিও পিয়ংইয়ং এর দাবি মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে তারা। এরপর থেকেই কোরীয় উপদ্বীপের উত্তেজনা চরম আকার ধারণ করে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে আজ দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্লোরিডা সহ 6টি অঙ্গরাজ্যে। সুপার টিউজডে 2-কে সামনে রেখে তাই সোমবার অঙ্গরাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিলেন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের হেভিওয়েট প্রার্থীরা। এদিকে পরপর 2 দিন প্রচারণা সমাবেশে হট্টগোলের পর সোমবার আবারও ফ্লোরিডায় ট্যাম্পায় বিরোধীদের তোপের মুখে পড়েন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরাককে সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র বলেও আখ্যায়িত করেন তিনি। সুপার টিউজডে 2-তে দলীয় প্রাইমারিকে সামনে রেখে সোমবার নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডার পর ওহাইও অঙ্গরাজ্যে প্রচারণা চালান রিপাবলিকান দলের বিতর্কিত মনোনয়ন প্রত্যাশী ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এদিন ওহাইওর ভিয়েনা শহরের সিনসিনাটিতে এক প্রচারণা সমাবেশে দেয়া ভাষণে অঙ্গরাজ্যটিতে প্রাইমারি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। একই সঙ্গে ইরাককে সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র বলে অভিহিত করেন তিনি। অনেকেই বলেন সাদ্দাম হোসেন ভালো মানুষ ছিলেন না, তাতে কার কি? আমি তো বলবো তিনি সন্ত্রাস দমনে খুবই কার্যকরী ছিলেন। তিনি বেঁচে থাকলে হয়তো আজও একইভাবে শক্ত হাতে সন্ত্রাস দমন করতেন। তার অবর্তমানে আজ ইরাক মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। বিশ্বব্যাপী আজ তারা সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিচ্ছে। এদিকে পরপর 2 দিন প্রচারণা সমাবেশে হট্টগোলের পর সোমবারও ফ্লোরিডার ট্যাম্পায় বিরোধী সমর্থকদের তোপের মুখে পড়েন ট্রাম্প। যদিও গত 3 দিনের হট্টগোলে কোনো ধরনের সংঘর্ষ হয়নি উল্লেখ করে এসব ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বের মুসলমানদের 1/4 জঙ্গি বা জিহাদি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন রিপাবলিকান দলের বিতর্কিত এই মনোনয়ন প্রত্যাশী। এদিকে মঙ্গলবারের দলীয় প্রাইমারিকে সামনে রেখে সোমবার শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নেন ডেমোক্র্যাট দলের 2 হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন এবং বার্নি স্যান্ডার্সও। এদিন নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে প্রচারণা সমাবেশ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নিজের পক্ষে ভোট চেয়ে পরিষ্কার ব্যবধানে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। মঙ্গলবারের প্রাইমারি প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। নর্থ ক্যারোলাইনা কেবল প্রাইমারিতে নয়, প্রেসিডেন্ট নির্বাচনেও অতীতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আর তাই আজ আমি আপনাদের সমর্থন চাচ্ছি। আপনাদের সমর্থন পেলে আমি সবসময় মার্কিনীদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব।
অন্যদিকে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট চার্লসের এক প্রচারণা সমাবেশে অংশ নিয়ে ডেমোক্র্যাট দলের আরেক মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স আগের প্রাইমারিগুলোতে রিপাবলিকান গভর্নরদের বিরুদ্ধে ভোটারদের ওপর দমন পীড়নের অভিযোগ তোলেন। রিপাবলিকান গভর্নররা ভীতু এবং রাজনৈতিকভাবে কাপুরুষ। তাদের কারণে কয়েকটি অঞ্চলে সবচেয়ে কম ভোটার উপস্থিতির রেকর্ড হয়েছে। আপাতত ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে আমাদের প্রচুর কাজ করে যেতে হবে। এদিকে সুপার টিউসডে 2-তে ওহাইও এবং ফ্লোরিডায় নিজ নিজ অঙ্গরাজ্যে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান দলের আরও 2 মনোনয়ন প্রত্যাশী জন ক্যাসিক এবং মার্কো রুবিও। মঙ্গলবার ওহাইও, ফ্লোরিডা, ইলিনয়, মিজৌরি, নর্থ ক্যারোলাইনা এবং নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই দলীয় প্রাইমারি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আঙ্কারায় শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কুর্দি বিদ্রোহীদের দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে তুরস্ক সরকার। প্রধানমন্ত্রী আহমেদ দাভুতওলুর দাবি, হামলার সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। আর দেশে সন্ত্রাসের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরই মধ্যে আঙ্কারায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববারের গাড়ি বোমা বিস্ফোরণে 37 জন নিহতের ঘটনার পর থেকে কুর্দি বিদ্রোহী দল পিকেকের ওপর হামলার মাত্রা বাড়িয়েছে তুরস্কের সরকার। সোমবার কুর্দি অধ্যুষিত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে পিকেকে যোদ্ধাদের ধরতে চলে অভিযান। সেখানকার কান্দি পাহাড় অঞ্চলে বিদ্রোহীদের 18টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় নিরাপত্তা বাহিনী। আর স্থল অভিযানে দক্ষিণাঞ্চলের আদানা শহর থেকে 36 জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ইস্তাম্বুল থেকেও 15 কুর্দি যোদ্ধাকে আটক করা হয়েছে। ওইসব অঞ্চলে কারফিউর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে বলেও ঘোষণা দেওয়া হয়। তুরস্ক সংলগ্ন ইরাকের উত্তর সীমান্তেও কুর্দি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় আঙ্কারা। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতওলু জানান, রোববারের হামলায় পিকেকের যুক্ত থাকার প্রমাণ পেয়েছেন তারা। হামলার ঘটনার তদন্ত এখনো চলছে। আত্মঘাতী হামলাকারী নারী ছিল বলে ইতোমধ্যে জানতে পেরেছি আমরা। সে পিকেকের একজন সশস্ত্র সদস্য বলেও প্রমাণ রয়েছে আমাদের হাতে। তবে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই সন্ত্রাসীরা আমাদের ঐক্য ধ্বংস করতে পারবে না। প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, সন্ত্রাসীদের এখন নতুনভাবে চিহ্নিত করার সময় এসেছে। শুধু যারা বন্দুক হাতে মানবতার বিরুদ্ধে জঘন্য যুদ্ধে লিপ্ত তারাই সন্ত্রাসী নয়, কলম হাতে যারা এদের পক্ষে কাজ করছে তারাও সন্ত্রাসী। এদের সীমান্ত এখন অনেক বিস্তৃত। দেশবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তুরস্ক সরকার সিরিয়া, ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে রোববারের বোমা হামলা হয়ে থাকতে পারে। সিরিয়া ও ইরাকে সরকার ও কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়ছে তুরস্কের সেনারা। কাজেই তারা যে সরাসরি দেশ দুটিতে চলমান সংকটের সঙ্গে যুক্ত তাই নয়, কখনো কখনো তাদের নীতির কারণেও সংকট ঘনীভূত করে তুলছে তারা। এদিকে রাজধানী আঙ্কারায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তুর্কি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 11 জন আটক হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনের বন্দরনগরী এডেনে সংযুক্ত আরব আমিরাতের একটি ছোট সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। সোমবার সৌদি জোটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমানটি। তবে স্থানীয় ইয়েমেনি কর্মকর্তা জানান, বিমানটি এডেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকার বারাইকায় বিধ্বস্ত হয়। সেখানে গত 2 দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী। রোববার আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিখোঁজ হয়েছে তাদের একটি বিমান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আরব আমিরাতের যুদ্ধবিমান ইয়েমেনে বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের গুলিতে 18 বছর বয়সী এক কিশোর সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর দিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এনেছে পুলিশ। তাদের দাবি, আত্মরক্ষার জন্যই তাদের উপর পাল্টা গুলি চালাতে বাধ্য হয় তারা। কিন্তু পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সোমবার আল খলিল এলাকায় ইউসুফ ওয়ালিদ তারাইরা নামে নিহত ওই কিশোরের মরদেহ নিয়ে মিছিলে অংশ নেয় শত শত মানুষ। তাদের অভিযোগ, ইসরায়েলিরা বিনা দোষে ফিলিস্তিনি তরুণদের হত্যা করছে। সোমবার আল খলিল এলাকার কাছে জাবের ও জুনাইদিতে আন্দোলনকারীদের আটক করতে অভিযান চালায় পুলিশ। ওই দিন আনি নাইম এলাকার মূল সড়ক বন্ধ করে দিয়ে ওই এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তারা।
সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তির পর তাদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত একা নিতে পারে না যুক্তরাষ্ট্র। চুক্তির অংশীদার অন্যান্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে তারা আলোচনা করেছে বলেও জানান তিনি। জশ আরও জানান, স্বল্প পাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে চুক্তির বাকি অংশীদাররা। আলোচনার মধ্য দিয়েই ওয়াশিংটন বিষয়টি নিষ্পত্তি করতে চায় বলেও জানান হোয়াইট হাউস মুখপাত্র। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, সীমান্তে আটকে পড়া শরণার্থীদের নদী পাড়ি দিয়ে মেসিডোনিয়ায় ঢোকার চেষ্টা, আটক কয়েকশো, অভিবাসী বান্ধব নীতিতে অটল থাকার ঘোষণা মার্কেলের। আগামী 4 এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে পদযাত্রা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে এদিন তিনি শিলিগুড়ি মাটিগাড়া হয়ে ফাঁসি দেওয়ায় প্রচারের পাশাপাশি স্মরণসভা করেন। সেখান থেকে কার্শিয়াং, কালিম্পং, কালচিনি, মাদারিহাট, ধূপগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রামে সভা সেরে তার কলকাতায় ফেরার কথা রয়েছে। প্রচারণার সময় মমতার সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী ও এক সময়কার জাতীয় ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। রাস্তার দুপাশে অবস্থান নিয়ে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে তৃণমূল নেতা তার দলের পক্ষে ভোট চান। মমতা বলেন, তার দল সমতল, পাহাড়ি বা নৃগোষ্ঠীর মধ্যে ভেদাভেদ রাখে না, এটাই তার দলের ঐতিহ্য ও আদর্শ। সোমবার ছিল মমতার চতুর্থ পদযাত্রা। এর আগে তিনি কলকাতার জোকা থেকে বেহালা, শ্যামবাজার থেকে দরিনা ক্রসিং ও মমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দিল্লি ভিত্তিক এক ওয়েবসাইট। এতে মুকুল রায়, সৌগত রায়, শুভেন্দু অধিকার, কাকলি ঘোষ দস্তিদার, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মতো নেতাদের ছবি রয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। তবে অভিযোগ নাকচ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে বেকায়দায় ফেলতেই এই ভুয়া ভিডিও বাজারে ছেড়েছে বিরোধী পক্ষ। ভারতে নরেন্দ্র মোদীর সরকার আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। সোমবার মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় সফরে গিয়ে তিনি আরো বলেন, এই সরকারের আমলে সেখানকার আদিবাসী সমাজ নানাভাবে নির্যাতিত হচ্ছে। ভারতের সংবিধানে আদিবাসীদের অধিকার যেভাবে নিশ্চিত করা হয়েছে তাকে নানাভাবে লঙ্ঘন ও পরিবর্তন করেছে মোদী সরকার। কংগ্রেসের প্রতিটি নেতাকর্মী আদিবাসীদের অধিকার রক্ষায় সচেষ্ট বলেও দাবি করেন তিনি। খরার কারণে চরম ক্ষতির সম্মুখীন হওয়া ছত্তিশগড়ের দরিদ্র কৃষকদের জন্য অবিলম্বে ত্রাণ তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ভারতের উড়িষ্যা রাজ্যের মালকানগিরি গ্রামে 117 জন মাওবাদী বিদ্রোহী ও সমর্থক আত্মসমর্পণ করেছে। সোমবার ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণকারীদের মাঝে 34 জন মহিলা ও 14 জন সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে। এছাড়া 3 জন দলটির সাংস্কৃতিক সংগঠন চেতনা নাট্য মঞ্চের সদস্য বলেও জানায় তারা। বিএসএফ এর মহাপরিচালক জানান, আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য নেয়া ভারত সরকারের উদার নীতির প্রতি উদ্বুদ্ধ হয়ে তারা আত্মসমর্পণের এই সিদ্ধান্ত নিয়েছে। এ সময় মাওবাদীদের সহিংস কর্মকাণ্ডের পথ থেকে সরে আসতেই আত্মসমর্পণ করেছেন বলে জানান কয়েকজন বিদ্রোহী নেতা। এর আগে একই গ্রামের 39 মাওবাদী বিদ্রোহী ও সমর্থক স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। গ্রিস মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া কয়েক হাজার শরণার্থী সোমবার নদী পার হয়ে মেসিডোনিয়ায় ঢোকার চেষ্টা করলে কয়েকশো অভিবাসীকে আটক করেছে মেসিডোনীয় সেনাবাহিনী। এর মধ্যে সোমবার গ্রিসের সামোস দ্বীপের কাছে একটি নৌকা থেকে 15 জন অভিবাসীকে আটক করেছে ইতালীয় কোস্টগার্ড। এদিকে জার্মানির আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন দল পরাজিত হলেও অভিবাসী বান্ধব নীতিতে অটল থাকার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।
সোমবার গ্রিসের ইদোমেনি শিবির ছেড়ে মেসিডোনিয়া প্রবেশের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয় হাজার হাজার শরণার্থী। মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেয় দীর্ঘদিন ইদোমেনি শিবিরে মানবেতর অবস্থায় দিন কাটানোর পর অবশেষে ধৈর্যহারা হয়েই কাদাপানির দীর্ঘ পথ পাড়ি দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে তারা। এ সময় এক নারী সহ 3 জন নদীতে ডুবে যায় বলে জানায় পুলিশ। আমরা এই দলটিকে অনুসরণ করে এসেছি। আমরা বৃষ্টি ও কাদার মধ্যে 10 দিন মেসিডোনিয়া সীমান্তে ছিলাম। এখন সীমান্ত পার হতে না পারলেও আমি আর ফিরে যাব না, এখানেই থাকবো। নানা দুর্ভোগের পর সীমান্ত পার হয়ে প্রায় 2000 শরণার্থী মেসিডোনিয়ায় প্রবেশ করতে সক্ষম হলেও দেশটির সেনাবাহিনী তাদের আটক করে। মেসিডোনিয়ার মোইন গ্রাম থেকে আটক করা শরণার্থীদের আবারও গ্রিসে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। শরণার্থীদের অনুসরণ করে আসা প্রায় 30 জন সাংবাদিককেও আটক করা হয়। এদিকে অনেকে মেসিডোনিয়ার সীমান্ত পার হওয়ার উদ্দেশ্যে ইদোমেনি শিবির ছেড়ে গেলেও এখনো পর্যন্ত সেখানে আটকা পড়ে আছে বহু শরণার্থী। এদের সামাল দিতে ত্রাণ সংস্থা ও স্বেচ্ছাসেবীরা হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। শরণার্থীরা দিনের পর দিন আটকা পড়ে থাকতে থাকতে ক্লান্ত ও ধৈর্যহারা হয়ে পড়েছে। এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে বলকান রুট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মোটেও যুক্তিযুক্ত ছিল না। এই সিদ্ধান্তের ফলে গ্রিক কর্তৃপক্ষ জটিল সমস্যায় পড়েছে। হিমশিম খাচ্ছি আমরাও। একই দিন গ্রিসের সামোস দ্বীপের কাছে একটি নৌকা থেকে 15 জন অভিবাসীকে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে 4 জন নারী ও 5টি শিশু রয়েছে। চলতি বছর 1,30,000 অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। এদিকে গত রোববার জার্মানিতে অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন CDU অভিবাসী বিরোধী দল AfD'র কাছে পরাজিত হলেও অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়ে দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র এবং ওপেক বহির্ভূত দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে জ্বালানির বাজার স্থিতিশীল হয়ে আসবে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স গ্রুপ। এছাড়া চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যারেল প্রতি জ্বালানি তেল $45 দরে বিক্রি হবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর 2017 সালের মধ্যে জ্বালানির দর ব্যারেল প্রতি $57 থেকে $60 পৌঁছাবে। বর্তমানে ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে $40.49 দরে। তবে অতিরিক্ত সরবরাহ এবং মজুদ হলে জ্বালানির বাজারে আবারও অস্থিরতা তৈরি হবে বলেও জানান তিনি। জ্বালানির বাজার স্থিতিশীল করতে 15টি উত্তোলক দেশ একসাথে মজুদ কমানোর সিদ্ধান্ত নেয়ার পর থেকে দাম বাড়তে শুরু করেছে তেলের। A Commerce spokesman says it now considers a minimally a petroleum product. Current law allows for U.S. exports. গেল মাসে এশিয়া কিংবা ইউরোপ কারোই বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খুব একটা ভালো অবস্থানে ছিল না। কমেনি মূল্য সংকোচন ঝুঁকিও। সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে আরও বেশি প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। গত মাসে চাহিদা কমার দরুন বিশ্বজুড়ে মন্থর গতি দেখা গেছে উৎপাদন খাতে। আর উৎপাদন কমার এই মাসুল সবচেয়ে বেশি গুনতে হয়েছে ইউরোজোনকে। গত 1 বছরের মধ্যে ফেব্রুয়ারিতে সবচেয়ে খারাপ সময় কাটিয়েছে এই অঞ্চল। এমনকি ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোও এ তালিকা থেকে বাদ পড়েনি। শুধু তাই নয়, মুখ থুবড়ে পড়েছে সেবা খাতের কার্যক্রম, যার পেছনে দায়ী করা হচ্ছে ইউরোপের নানামুখী অনিশ্চয়তা ও শঙ্কাকে। এটা ঠিক যে ইউরোজোনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই অঞ্চলে এখন নানা রকম অনিশ্চয়তা দানা বাঁধছে। ইউক্রেন সংকটের সঙ্গে যোগ হয়েছে দুর্বল ব্যাংকিং খাত আর ব্রেক্সিটের শঙ্কা। স্পেনের তো বর্তমান সরকারের যে অবস্থা তাতে সরকার থাকা না থাকা সমান কথা। এমনকি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার নিজের অবস্থা নিয়ে শঙ্কায় রয়েছেন। আর ইসিবির কার্যকারিতা নিয়ে তো প্রশ্ন আছেই। এসব কারণেই মূলত এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য আস্থা হারাচ্ছে। ইউরোপের পাশাপাশি দুর্বল উৎপাদন খাতের জের টানতে হয়েছে এশিয়াকেও। চীনের ভগ্নদশা তো কোনো মতেই কাটছে না। সংকুচিত হচ্ছে জাপান ও হংকং এর অর্থনীতি। অন্যদিকে শিল্প উৎপাদন কমেছে ভারতে, যার প্রভাব পড়ছে গোটা বিশ্ব অর্থনীতিতে। উন্নত দেশগুলোর যখন এই অবস্থা, তখন উন্নয়নশীল দেশগুলোর অবস্থা সহজেই অনুমান করা যায়। মার্কেটের জরিপে তাই সব দেশেরই উৎপাদন ব্যবস্থাপনা সূচক কমেছে। তবে এখন সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাজারে আরো বেশি বন্ড বিক্রি করা। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। আর এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোকেই নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন জনগণকে অর্থ ব্যয়ে উৎসাহিত করতে ব্যাংকগুলোর উচিত তাদের মুদ্রানীতিতে পরিবর্তন আনা। সেক্ষেত্রে চলতি বছর কয়েক দফায় সুদের হার কমবে বলেও ধারণা তাদের। নাজিয়া শাকুর, সময় সংবাদ।
ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের স্বর্ণ খনিতে দুর্বৃত্তদের আক্রমণের পর নিখোঁজ 21 শ্রমিকের মধ্যে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার উদ্ধারকারীরা তাদের লাশ খুঁজে পান বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি। তাদের খোঁজে বিস্তৃত খনি এলাকাটিতে চলছে উদ্ধার অভিযান। গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় একটি স্বর্ণ খনিতে এই সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে খনিতে কর্মরত শ্রমিকদের ওপর সেদিন এলোপাতাড়ি গুলি চালিয়েছিল অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বন্দুকধারী। যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে 16 বছরের এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। টেক্সাসের একটি সড়কে এই ঘটনা ঘটে বলে সোমবার জানায় গণমাধ্যম। 16 বছর বয়সী জস রাউল ক্রুজ পার্কিং লটে রাখা একটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যাওয়ার সময় তাকে তাড়া করে পুলিশ। পালিয়ে যাওয়া গাড়িটিকে থামাতে গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ক্রুজ। গুলিতে আহত হয় ওই গাড়ির আরেক যাত্রী এডগার রদ্রিগেজ। মৃতের স্বজনদের দাবি কৃষ্ণাঙ্গ হওয়ার অপরাধে ক্রুজকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। এদিকে ক্রুজ হত্যার ন্যায় বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয় অধিবাসীরা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও মিসিসিপিতে প্রবল ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 5 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। লুইজিয়ানায় বন্যার পানিতে ডুবে গেছে অন্তত 5000 ঘরবাড়ি। অঙ্গরাজ্যটির কিছু কিছু অঞ্চলে প্রায় 20 ইঞ্চি ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে লুইজিয়ানার উত্তরাঞ্চলের প্রায় সবগুলো নদী। এর মধ্যে বানভাসীদের উদ্ধারে কাজ করছে যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগ। অন্তত 3000 মানুষ ও 300 গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসেছে তারা। মিসিসিপিতেও একই অবস্থা। সেখানে বন্যার কারণে প্রায় 185টি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। 50 বছর পর একজন বেসামরিক প্রেসিডেন্ট পেল মিয়ানমার। সূচির হাতেই থাকছে মূল ক্ষমতা। দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদী পার্লামেন্ট সদস্যরা। সিরিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহারের নির্দেশ পুতিনের। রাশিয়ার এই সিদ্ধান্ত শান্তি আলোচনার পথকে সুগম করবে আশাবাদ জাতিসংঘ ও আসাদ বিরোধী জোটের। আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর প্রতি উত্তেজনা না ছড়ানোর আহ্বান সিউলের। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে ফ্লোরিডা সহ 6টি অঙ্গরাজ্যের প্রাইমারি আজ। আবারও বিরোধীদের তোপের মুখে ট্রাম্প। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।